16 বছরে গোপালগঞ্জের নামে বাংলাদেশে যে অত্যাচার হয়েছে, যেইভাবে পদ পদবি বন্টন করা হয়েছে, আমাদের কালো অর্থনীতিতে তার প্রভাব বিস্তার হয়েছে, এই যে বেনজির থেকে শুরু করে মানুষের ঘৃণার বহিঃপ্রকাশিত হতে হবে। গোপালগঞ্জ একটা সেন্সিটিভ এরিয়া এবং আমরা গত বছরের 5ই আগস্টের পরে গোপালগঞ্জে কিন্তু এর আগে সহিংসতা হতে দেখেছি, সেনাবাহিনীর উপরে আক্রমণ হতে দেখেছি। সেনাবাহিনী তো এনসিপি না, সেনাবাহিনীর গাড়ি পোড়াতে দেখেছি। তখন যেইভাবে গোপালগঞ্জকে ডিল করার উচিত ছিল সেটা করা হয়নি। আমরা নরম হয়েছি বা প্রশাসন নরম হয়েছে। এখন 1971 সালের মিরপুর আর 2024 সালের গোপালগঞ্জ আমার কাছে এক। মিরপুর স্বাধীন হয়েছিল 3 মাস পরে। এখন বাংলাদেশে সরকারের পরিবর্তন হয়েছে, স্বৈরাচারী শেখ হাসিনা বিদায় নিয়েছেন। পরবর্তীতে ছাত্ররা কি আন্দোলন করছে, কি রাজনীতি করছে, এটার সমালোচনা আমরা করতেই পারি, কিন্তু এটি তো সত্যি যে আমরা একটা ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত হয়েছি। গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে? কাজে গোপালগঞ্জ তো মুক্ত হওয়ার কথা, কিন্তু যেই স্পর্শকাতর রাজনৈতিক পরিবেশ সেখানে আছে, সেই কারণে গোপালগঞ্জে আমরা প্রতিবাদ হতে দেখেছি, গোপালগঞ্জে সহিংসতা হতে দেখেছি। এবং কোনো একটা গোষ্ঠী যদি মনে করে যে বাংলাদেশের অন্য সব জেলায় আমি যেতে পারলে কেন গোপালগঞ্জ যেতে পারবো না, সেই অধিকার তো তার আছে। এখন এটি অনুমেয় ছিল যে গোপালগঞ্জে প্রতিরোধ তৈরি হতে পারে, সহিংসতা হতে পারে, পুলিশের উপর আক্রমণ হতে পারে, এনসিপির জনসভার উপরে আক্রমণ হতে পারে, এটি অনুমেয় ছিল। তো তার জন্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি কেন? ধরেন এনসিপি তো একটা রাজনৈতিক দল, অন্য আরো 4টি রাজনৈতিক দলের মতো। এখানে প্রশাসন কোথায়? এখানে পুলিশ কোথায়? এখানে আমরা সরকারের অবস্থান কোথায়? এখন আমি গোপালগঞ্জে চাইলে মিটিং করতে পারবো না? আমাকে মেনে নিতে হবে যেটা অনাদিকাল পর্যন্ত শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনার জেলা হয়ে থাকবে? আরেকটা জিনিস আপনি মনে রাখবেন, গোপালগঞ্জ কিন্তু রাজনীতিতে একটি ঘৃণারও নাম। 16 বছরে গোপালগঞ্জের নামে বাংলাদেশে যে অত্যাচার হয়েছে, যেইভাবে পদ পদবি বন্টন করা হয়েছে, আমাদের কালো অর্থনীতিতে তার প্রভাব বিস্তার হয়েছে, এই যে বেনজির থেকে শুরু করে মানুষের ঘৃণার বহিঃপ্রকাশিত হতে হবে। আপনি যদি গোপালগঞ্জের মানুষের ইমোশন দেখেন, আবার উল্টো দিকে যেই বাংলাদেশের 63টি জেলা আছে সেই মানুষের ঘৃণার বহিঃপ্রকাশ সে কি করে করবে, এটিও কিন্তু মানতে হবে। আমি কিন্তু বলছি না যে একটা মুখোমুখি সংঘাতের আয়োজন করতে হবে, কিন্তু গোপালগঞ্জকে আপনার যেভাবে 16 বছরে নার্চার করা হয়েছিল, সেই জায়গা থেকে একটি বিশেষ জেলার মর্যাদা থেকে তাকে তো স্বাভাবিক মর্যাদা আসতে হবে। এখন আমরা পুলিশে দেখেছি যে গোপালগঞ্জের নামে কি করে পদ পদবি হয়েছে, আমরা প্রশাসনে দেখেছি, আমরা সরকারের ভেতরে দেখেছি, রাজনৈতিক দল আওয়ামী লীগের মধ্যে তো দেখেছি। এখন এনসিপির নেতাদের অনেকের হটকারী বক্তব্য আছে, অনেকের ইররেলেভেন্ট বক্তব্য আছে, কিন্তু তাদের তো রাইট আছে বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে জনসভা করার। এখন তাদেরও প্রস্তুতি নেওয়া উচিত ছিল, এই অর্থে যে আমি বলছি না যে তারাও সশস্ত্র হয়ে যাবে, কিন্তু প্রশাসনকে নিয়ে, পুলিশকে নিয়ে, প্রোটেকশন নিয়ে, যেহেতু আমরা অনুমান করেছি যে ওখানে আওয়ামী লীগ সমর্থক, তাদের অনেকে নিশ্চয়ই হৃদয় থেকে আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগের অপকর্মেরও অংশীদার কিন্তু ওখানে অনেক। আপনি যদি গোপালগঞ্জের গত 16 বছরের ফিরিস্তি দেখেন, সেখানে যেই পরিমাণ লভ্যাংশ বিতরণ করা হয়েছে অপশাসনের, সেই ভুক্তভোগীরা এবং সেই বেনিফিশিয়ারিরাও তো ওখানে আছেন। কাজে এটি মেনে সেখান থেকে রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করা উচিত। আমার মনে হয় টুডে অর টুমরো, এই যে আমরা একসময় বগুড়ার কথা শুনতাম, এখন গোপালগঞ্জের কথা শুনছি, আগামীতে হয়তো বা এই সরকারের আমলে চট্টগ্রামের কথা শুনি, এটি অত্যন্ত ক্ষুদ্র মানসিকতার, কিন্তু এটিকে একটি সমতার ভিত্তিতে ইকুয়াল লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে আপনাকে আনতেই হবে। মাসুদ যেটা বলছেন যে এই ঘটনাটা মনে হচ্ছে পরিকল্পিত, তার যুক্তি হচ্ছে যে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য এটা একটা কৌশল। আপনি কি তাই মনে করেন? দেখুন, আমরা খুব পরিষ্কার বুঝতে পারছি যে নির্বাচনটি যেন সঠিক সময় না হয়, তার জন্য অনেকেই চেষ্টা করছেন, এবং নতুন দল যারা করেছেন তারা এখনো সংগঠন গোছাতে পারেননি। তাদের জন্য বেনিফিশিয়ারি হবে যদি আপনি ইলেকশনটা পেছাতে পারেন। অনেক কিছু কিন্তু পরিকল্পনা করে পক্ষে যায় না। এই যে তবে শুধুমাত্র শোনেন, গোপালগঞ্জ এত মার্কামারা, গোপালগঞ্জে সহিংসতা হয়েছে বলে বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিতে হবে, এটি ধোপে টিকবে না। গোপালগঞ্জ 16 বছরেও মার্কামারা ছিল, এখনো মার্কামারা। আমার যেটি ভয় হচ্ছে, আমি আওয়ামী লীগের অনেক সমর্থককে দেখলাম গোপালগঞ্জ ইস্যুতে বিএনপির জনসভায় যে ডিবি পুলিশরা গুলি করত, তাদের ছবি দিয়ে দেখাচ্ছে যে এটি আজকে গোপালগঞ্জে ঘটেছে, যিনি শেখ হাসিনার প্রেস সেক্রেটারি ছিলেন, ডেপুটি প্রেস সেক্রেটারি। এরকম আমি আপনার এখানে আসার আগে অসংখ্য ছবি দেখে আসলাম, যেগুলো মিথ্যাচার, যেগুলো অতীতে বিরোধী দলের উপরে করা হয়েছে। কাজেই আপনি যে একবার বলছেন যে এই অংশের কেউ কেউ নির্বাচন প্রলম্বিত করতে চাচ্ছে, এটি ট্রু। কেউ অপেক্ষা করছিল গোপালগঞ্জে একটি সহিংসতা হোক, সেটি অ্যাম্প্লিফাই করে, ম্যাগনিফাই করে যেন সারা দেশে একটা অস্থিতিশীলতা তৈরি করা যায়। এর মধ্যে কি কোনো তৃতীয় পক্ষের হাত আছে? দেখুন, আমরা গত কয়েকটি সহিংসতাতেই অনেকেই তৃতীয় পক্ষের ছায়া দেখতে পাচ্ছি। পুরান ঢাকাতে মিটফোর্ডের ঘটনাটা আপনাকে বলি, ওখানে যে চাঁদাবাজি হয়েছে, ওখানে যে এই যে যাকে মারা হয়েছে, তার সাথে যারা তাকে মেরেছে তারা তো তার ব্যবসায়িক অংশীদার। এখন কে যুব দল, কে বিএনপি, এটি আমরা আইনের হাতে ছেড়ে দিতে চাই, কিন্তু 48 ঘন্টা পরে এই ভিডিও যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে, আপনি যদি ভিডিওর কোয়ালিটি দেখেন, এটি অনেকেই মনে করছে যে এটি যেভাবে ছড়ানো হচ্ছে, একটি দল বিএনপি, আমি বিএনপির চাঁদাবাজি, দখলদারিত্ব, মাস্তানি, গুন্ডামি সবকিছুরই বিরোধিতা করি, সমালোচনা করি, তাই বলে কি বিএনপি শুধুমাত্র মিটফোর্ডের জন্যই পরিচিত হবে বাংলাদেশে?
সেটি তো না। কাজেই আমি মনে করছি ঘোলা পানি তৈরি হয়েছে। এখন নন স্টেট অ্যাক্টররা বাংলাদেশে অনেক রোল প্লে করতে পারে। তার মধ্যে আপনার ভরকেন্দ্র তৈরি হয়েছে 4টি। একটি ইউনূস সরকারের ভরকেন্দ্র, একটি সেনাবাহিনী, একটি হচ্ছে নন স্টেট অ্যাক্টরদের, আরেকটি হচ্ছে রাজনৈতিক দলের। এখন কোন ভরকেন্দ্রের দিকে কখন বাতাস প্রবাহিত হয় এটি বোঝা খুব মুশকিল।